5ই জুলাই এবং 6 জুলাই হবে নেত্র নবযৌবন উৎসব এবং আগামী 7ই জুলাই হচ্ছে মাইসের ঐতিহাসিক 628তম রথযাত্রা উৎসব এবছরের মাইসে। গুরুত্বপূর্ণ ভক্তদের জানা উচিত, এই যে জগন্নাথ দেবের যে মুখমণ্ডল, এটি হচ্ছে 9টা গ্রহ আছে। তার মধ্যে এই 9টা গ্রহের আপনাদের কাউর না কাউর হাতে গ্রহের দোষ আছে। সেই গ্রহের দোষ কাটাবার জন্য জগন্নাথ দেবের ওই অঙ্গের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার দোষ কাটবে, এটা একদম গ্যারেন্টি দিয়ে বলবো। আমি এখন রয়েছি 628 বছরের প্রাচীন মন্দির হুগলি জেলার শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে। আর আজকে হচ্ছে 30শে জুন, ঠিক এক সপ্তাহ বাদে মানে সামনের রবিবার 7ই জুলাই রথযাত্রা। তো রথযাত্রা উৎসবে কখন কীভাবে রথযাত্রা উৎসব পালিত হবে, মানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা কখন রথে উঠবেন, আর সমস্ত কিছু জানার জন্যই আজকে চলে এসেছি, তোমাদেরকেও জানাতে পারবো। তো এই প্রাচীন মন্দির, এই মন্দিরে শ্রী চৈতন্যদেব এসেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন, বহু মনীষীর পদার্পণ হয়েছে এই মন্দিরে। হুগলি জেলার শ্রীরামপুরের এই প্রাচীন মন্দির, মাহিষের এই মন্দির রথযাত্রায় কিন্তু মহাসমারোহে প্রতি বছর পালন হয়। এবছর কিন্তু 628 বছরে পদার্পণ করবে এই রথযাত্রা। ভাবা যায় কত প্রাচীন। আর সেই রথ তো রয়েছে, রথে যাওয়ার সময় একবার রথটাও দেখাবো। সেই মন্দিরেই এখন রয়েছি, মানে কখন ভোগ প্রসাদ দেওয়া হবে, আর সেদিনকে তোমরা যদি দূর থেকে আসো, কে কোথা থেকে কীভাবে আসবে সেগুলো সব জানিয়ে দেবো। আমি এখন রয়েছি হুগলি জেলার মাহিষের জগন্নাথ মন্দিরে। আর আমি এখানের মুখ্য পরিচালক মণ্ডলীর সেক্রেটারি পিয়াল অধিকারীর সাথে, তো ওনার সাথে আজকে জেনে নেব যে রথযাত্রার দিনে কী কী নিয়ম আছে এবং রথযাত্রা মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত তোমরা কখন আসতে পারবে পুজো দিতে, বা ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সমস্ত কিছু। তার সাথে তো একটু মন্দিরের ইতিহাস না জানলে নয়, সেটাও জানবো। তো সেই সমস্ত কারণেই আজকে আসা। ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু রথযাত্রা একদম সামনে চলে এসেছে। মন্দির একেবারে সাজ রথ, সব কিছু নিয়ে একদম মানে রথযাত্রার প্রস্তুতি কিন্তু রমরমিয়ে চলছে। নমস্কার দাদা। হ্যাঁ, রথযাত্রা নিয়ে একটুখানি যদি কিছু বলা যায়। জয় জগন্নাথ। আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর নবযৌবন উৎসব। গত 22শে জুন মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব আমাদের মাইসে অনুষ্ঠিত হয়েছিল, খুব মহাসমারোহে। মাইসে স্নানযাত্রা হচ্ছে খুব বিখ্যাত, রথযাত্রা তো বিখ্যাতই, মাইসের স্নানযাত্রাও খুব বিখ্যাত। ভগবানের কথায় যে রইব মাইসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাইসেতে স্নানযাত্রা হচ্ছে খুব বিখ্যাত। কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে স্নানযাত্রার সময়, স্নান শুরু করবার সময় আমরা যখন ওনাকে স্নান করাবো। তারপরে স্নান শুরু হবার পর সেই নীলকণ্ঠ পাখিকে আর আমরা দেখতে পাবো না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের। তো তাই জন্য স্নানযাত্রা আমাদের মাইসে খুবই বিখ্যাত। এই স্নানযাত্রার পরের দিন থেকে আমাদের মাইসে হয় অনবসর খেলা। স্নানযাত্রার দিন রাত্রিরে ওনাকে রুদ্রদ্বার করে দেওয়া হয়, তার ওনাকে দর্শন আর কোনো ভক্ত পান না। তারপরের দিন থেকে আমাদের মাইসের জগন্নাথ মন্দিরের দ্বার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই সময়কে বলা হচ্ছে অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলে না, কাঁসর ঘণ্টা বাজবে না, সম্পূর্ণ জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো হবে এবং আমরা সহদেবতাদের পুজো করি। জগন্নাথ দেবের প্রতিনিধি হচ্ছে দোল গোবিন্দ এবং মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে ভূদেবী এবং শ্রীদেবী, আর বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছে
নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ, এই 7 সহদেবতা ছাড়াও আমরা নীলমাধব ঠাকুর এছাড়াও অন্যান্য সহদেবতারাও আমরা পুজো করে থাকি। এই সময় জগন্নাথ দেবের অঙ্গরাগ সাধনা, এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে। আমরা যখন অঙ্গরাগ হয়, যখন আমরা গর্ভগৃহে প্রবেশ করি, ওনার মাথায় যখন হাত দিয়ে স্পর্শ করি, তো আমরা উত্তাপ অনুভব করি যে সত্যি সত্যি জগন্নাথ দেবের জ্বর এসেছে। তো এই সময় ওনাকে অঙ্গরাগ যে করা হয়, যিনি অঙ্গরাগ সাধন করেন ভাস্কর, তিনি পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে খুব সুন্দরভাবে তিনি অঙ্গরাগ সাধন করেন। এবং এই সময় জগন্নাথ দেবকে পাচন দেওয়া হয়, আমরা দুধ সাবু দিই, সাবু আমরা ওনাকে পাচন হিসেবে আমরা ব্যবহৃত করি। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাস্কররা একার দিনে কবিরাজরা আসতেন, ওনাকে পাচন দিয়ে যেতেন, এই পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন। তো আগামী 5ই জুলাই হচ্ছে মন্দিরের প্রথম দরজা, আমরা সকল ভক্তগণদের জন্য আমরা খুলে দেব। সেই দিন বলা হয় নবযৌবন উৎসব, সেই দিন মন্দিরে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় মহাপ্রভু, এবং সেই দিন আমরা সকল ভক্তগণরা ওনাকে মিষ্টান্ন নিবেদন করে এবং ওনাকে রাজা সাজিয়ে আমরা ওনাকে বেদিতে আমরা প্রতিষ্ঠান করাই। এবং সেই দিন আমাদের নেত্র উৎসবও করা হয়, ওনাকে চক্ষুদান করা হয়, যেহেতু অঙ্গরাগ যেহেতু করা হচ্ছে তার জন্য সেই চক্ষুদান সেই হোম যাগযজ্ঞের মাধ্যমে আমরা করে থাকি। এই 5ই জুলাই এবং 6 জুলাই হবে নেত্র নবযৌবন উৎসব, এবং আগামী 7ই জুলাই হচ্ছে মাইসের ঐতিহাসিক 628তম রথযাত্রা উৎসব এবছরের মাইসে। 5 এবং 6 জুলাই হচ্ছে আমাদের নবযৌবন উৎসব। এই নবযৌবন উৎসবের পরে হচ্ছে আগামী 7ই জুলাই হচ্ছে আমাদের মাইসের 628তম ঐতিহ্যমণ্ডিত আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব হচ্ছে মাইসের সর্ববৃহৎ, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হচ্ছে মাইস। ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় আমাদের এই মাইস। এবং আমাদের এই মাইসের যে জগন্নাথ দেব, এই মাইসের জগন্নাথ দেবের কিন্তু আমাদের পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর অন্তর নবকলেবর হয়, আষাঢ় মাস মলমাস করতে হবে, কিন্তু মাইসে কিন্তু সেই স্বপ্নাদিষ্ট 628 বছরের দারুণ মূর্তি এখনও পর্যন্ত আমাদের মাইসে জল করছে বিদ্যমান। এটিই হচ্ছে মাইসের মাহাত্ম্য, এটি হচ্ছে মাইসের গর্ব, এটি হচ্ছে মাইসের অহংকার। কারণ এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে তিনি পুজো করেছেন, এবং ওনার শালিগ্রাম শিলা, সেবিত শালিগ্রাম শিলা এখনও পর্যন্ত আমাদের মাইসে বর্তমান। এবং মাইসে উনি মাইসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। পুরী হচ্ছে নীলাচল, মাইস হচ্ছে নবনীলাচল। এটা কোনো ব্যক্তির দেওয়া আখ্যা নয়, এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদের মাইসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। এবং আমাদের আগামী 7ই জুলাই যে সোজারথ, এই সোজারথের দিন ভোরবেলা ভোর 5টার সময় আমাদের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর আমাদের মানে ভক্তদের ঢল নামবে আমাদের মাইসের যে জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরে আমাদের ভক্তদের ঢল নামবে ওনাকে এক পলক দেখবার জন্য। রথের দিন সবাই, রথের দিন সকল ভক্তগণেরা আসেন, ওনাকে পুজো দেন। সকাল থেকেই ভোরবেলা 5টা থেকে আমাদের পূজা শুরু হয়ে যাবে। সকাল 8টার সময় ওনার ভোগ নিবেদন হয়। অন্যান্য দিন যেমন 12টার সময় ভোগ নিবেদন হয়, রথের দিন সকাল 8টার সময় ভোগ নিবেদন হয়। উনি গর্ভগৃহের যে বেদি, সেই বেদি থেকে উনি বাইরের চাতাল থেকে উনি দর্শন দেন সকল ভক্তগণদের, যাতে উনি একমাত্র যাত্রা বলা হয় রথযাত্রা, স্নানযাত্রা, কারণ উনি নিজে বাইরে বেরিয়ে আসেন বলেই, তাই জন্য রথে করে উনি যান মাসির বাড়ি, তাই জন্যই বলা হয় রথযাত্রা। তাই জন্য আমরা কোনো এতে যাত্রা বলি না, আমরা পুজো হিসেবে বলি, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো। তাই জন্য যাত্রা বলা হচ্ছে, কারণ জগন্নাথ দেব নিজে বেরিয়ে আসছেন সকল ভক্তগণদের উদ্দেশ্যে, তিনি নিজে সকল ভক্তগণদের দর্শনের জন্য, যাতে দর্শন পান সকল ভক্তগণরা, তার জন্যই এই যাত্রা। উনি নিজে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসছেন এবং স্নানবেদিতে উনি নিজে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আসছেন, তাই জন্যই এই যাত্রা বলে আমরা মানি। এবং এই 7 তারিখ আগামী 7ই জুলাই হচ্ছে 628তম যে রথযাত্রা উৎসব ঐতিহাসিক। আমাদের সকাল 8টার সময় ভোগ নিবেদন হবে, তারপরে বাইরের চাতালে উনি বেরিয়ে আসবেন। চাতালে কখন আসবেন? 8:30টায়। 8:30টার সময় আমাদের চাতালে উনি আমরা অধিষ্ঠান করাবো। ওখান থেকেই সকল
ভক্তমায়েরা এখান থেকেই পূজা নিবেদন করবেন। এবং আমাদের সারাদিনব্যাপী পুজো অর্চনা চলবে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর বলা হয়। আমাদের যেহেতু উনি তো সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে যেহেতু উনি জগন্নাথ, তো এই ওনার সেবিত যে শালিগ্রাম শিলা, তো শালিগ্রাম শিলা আমরা দেওয়া হয়, সেই শালিগ্রাম শিলাই প্রথমে রথে ওঠে। প্রথমে নারায়ণ শিলা রথে ওঠে, তারপরে মা সুভদ্রা রথে ওঠে, তারপরে বলভদ্রদেব রথে ওঠে, এবং তারপরে জগতের নাথ, জগতের পিতা জগন্নাথ দেব, তারপরে আমরা রথে আরোহণ করি। আমাদের মায়েসে সেই পুরনো রীতি হিসেবে লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা ওনাকে বাঁধি, দড়ি দিয়ে বেঁধে আমরা রথে আমরা ওনাকে নিয়ে যাই পণ্ডি যাত্রা করে। এবং সেই বিকেল 4টের সময় এবছরে আমরা রথ টান শুরু করব। সবই তো জগন্নাথ দেবের আশীর্বাদ, কখন উনি মাসির বাড়িতে পৌঁছবেন ওনার ওপর, আমরা কেউ নয়, আমরা শুধু নিমিত্ত মাত্র, আমরা হচ্ছি চাকর বলতে গেলে। আমরা যতটুকু ওনার দড়ি স্পর্শ করলে যে এত বড় যে উৎসব, সেই উৎসবে যে সকল ভক্তমায়েরা আসেন সেই দড়ি স্পর্শ করবার জন্য, ওনাকে আপনারা দড়ি স্পর্শ করতে পারবেন। আপনার দড়ির রথের রশি টান দেবেন, রথের রশি টান দিলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি, বিভিন্ন সাংসারিক যে যা আছে সেটা থেকে আপনারা মুক্তি পাবেন, আপনাদের মুক্তি লাভ হবে এবং সকল বিপদ বিঘ্ন থেকে আপনারা কাটবেন। এবং যে সারাদিনব্যাপী এখানে যে বেদি থেকে উনি দর্শন দেবেন সকল ভক্তদের, আপনারা আসুন, এখানে পুজো দিতে পারবেন। পুজো দেওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে। আমার সাথে সমস্ত এত কাছ থেকে এবং সেদিন স্পর্শ করেও আপনারা পুজো দিতে পারবেন। সেদিনে ভোগের ব্যবস্থা আছে এবং অন্যান্য দিনেরও ভোগের ব্যবস্থা থাকে। আমাদের প্রতিদিনই আমাদের এখানে বিবাহ, উপনয়ন, পাকা দেখা, কোণে দেখা সব কিছু আমাদের এখানে হয়। সমস্ত অনুষ্ঠান, সমস্ত শুভ অনুষ্ঠান আমাদের এখানে হয়। কোনো রকম মানে আমাদের যারা, কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের কোনো অম্বুবাচী নেই। যেমন পুরীতে অম্বুবাচী নেই, অম্বুবাচীর সময় বিধবারা বসে মহাপ্রসাদ সেবন করে। আমাদের এখানে অম্বুবাচী, পূর্ণিমা, অমাবস্যা বলে কিছু নেই। আমাদের অম্বুবাচীর সময়ও বিধবারা এখানে বসে মহাপ্রসাদ সেবন। আচ্ছা, সারা বছরই কি ভোগ পাওয়া যায়? সারা বছরই ভোগ পাওয়া যায়। দুপুর 12টার সময় আমাদের ভোগ নিবেদন হয়, কিন্তু রথের দিন সকাল 8টার সময় ভোগ নিবেদন হয়। ভোগ খেয়ে উনি বাইরের চাতাল থেকে উনি দর্শন দেন সকল। আর ভোগের জন্য যারা দূর থেকে আসবে, যদি দেরি হয়ে যায় তো ভোগ পাবে? ভোগের জন্য যারা ভোগ এখানে দিতে চান, অনেকে ভোগ দিতে চায় যে আমার এখানে একটা কোনো মানসিক কিছু আছে, বা তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে তারা এখানে বসে অনেকে ভোগ দিতে চান, ভোগ খান। এখানে ভোগ প্রায় 200 জন, 500 জন, 1000 জন, 2000 জন, যতজন হোক না কেন, এখানে বড় প্রসাদন কেন্দ্র আছে। তারা এখানে বসে প্রসাদ সেবা করতে পারেন, ভোগ সেবা করতে পারেন। আগে থেকে আমাকে জানাতে হবে। আমার নাম্বার 9836762826। আমি এই নম্বরে আপনারা ফোন করে নেবেন ডিরেক্ট। আমি টোটাল আপনাদের ভোগের ব্যবস্থা আমরা করে দেবো অবশ্যই। এবং আপনারা যারা এই যে বললাম যে পাকা দেখা, কোণে দেখা, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি আমাদের মন্দিরে অনুষ্ঠিত। আর ফোন করে ধরুন দূর থেকে কেউ আসছে, যদি বলে যে আমরা যাচ্ছি, এতগুলো ভোগ আমাদের আজকে লাগবে, সেক্ষেত্রে অবশ্যই একটু আগে থেকে জানালে সুবিধা হয়। কারণ তার আগের দিন জানিয়ে দেওয়া হলো যে হ্যাঁ, তো তার জন্য আমি সমস্ত রকম ব্যবস্থা আপনাদের করে দেওয়া হবে। এবং এই যে রথযাত্রা যে উৎসব আসছে, এই রথযাত্রা উৎসবে আমার সমস্ত ভলেন্টিয়াররা থাকবে। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের জন্য সুবন্দোবস্ত, আমাদের পানীয় জলের ব্যবস্থা, আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সব কিছু থাকবে। আমার সাথে সবসময় পুলিশ প্রশাসনদের মিটিং হচ্ছে। আমাদের সিপি সাহেব, ডিসিপি, আমাদের এসিপি, আমাদের শ্রীরামপুর থানার সকল পুলিশ আধিকারিকগণ, এসডিও, আমাদের চেয়ারম্যান এবং সকল কাউন্সিলররা, এমপি, এমএলএ সকলে আমাদের মাইসে রথযাত্রা উৎসবকে সহযোগিতা করতে এগিয়ে আসে। তাই জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। আপনারা যত দূর দূরান্ত থেকে আসবেন, এখানে বিভিন্ন হোটেলও আছে এবং আগামী দিনে আমি আমাদের গেস্ট হাউসেরও একটা পরিকল্পনা চলছে। গেস্ট হাউসের খুব দরকার, যাতে গেস্ট হাউসে আমাদের বিভিন্ন যারা মানে দূরান্ত থেকে যারা আসছেন সকল ভক্তগণরা, তারা যেন এখানে অনেকেই চায় যে ওই সময়টায় সেখানে একটু থাকা, একটা
একদম কাছ থেকে এবং দেখা। শুধু ওই সময় ব্যাপার বলে না, সারা বছরই এখানে আমাদের গেস্ট হাউসের খুব প্রয়োজন। যেহেতু 2019 সালে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি এসেছিলেন, উনি মন্দির ভেতরের মন্দির সাজিয়েও দিয়েছেন। ওনাকে আমার প্রপোজাল দেওয়া আছে যাতে একটা গেস্ট হাউসের আমাদের জন্য করে দেওয়া হয়। তো আশা করি আগামী দিনেও আমাদের একটা গেস্ট হাউস খুব দ্রুত আমাদের পেয়ে যাবে। এবং আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা সোজা রথের দিন আসুন, আপনারা পুজো দিন, আপনারা ভোগ প্রসাদ পাবেন, আপনাদের দড়ি ধরে আপনারা টান দিন, এর থেকে আর সৌভাগ্যের কী আছে। মাইসের রথ তো সর্বজন বিদিত। মাইসের রথের কথা বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে উল্লেখ আছে যে রাধারানী নামক এক বালিকা মাইসের রথ দেখিতে গিয়া হারিয়া গেছিল। এত অবতারের পদধূলি পড়েছে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাইসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কে না আসেননি আমাদের মাইসের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। তাই জন্য আপনারা আসুন, আপনারা এই মহোৎসবে আপনারা সামিল হন, জগন্নাথ মহাপ্রভুর কৃপালাভ গ্রহণ করুন। আমাদের এই 7 তারিখ যে সোজা রথ, আমরা বিকেল 4টের সময় রথ টান শুরু করব। উনি যে রাজা সেজে উনি চলে যাবেন মাসির বাড়ি। এই মাসির বাড়িতে জগন্নাথ দেব যে যাচ্ছেন, এটা আপনারা জেনে রাখবেন, সেটি হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। এবং আমাদের শ্রী মন্দিরে যে রত্নবেদী আছে সেটাকে বলা হয় জগন্নাথ দেবের কর্মবেদী। কারণ স্বয়ং ব্রহ্মাকে জগন্নাথ দেব নির্দেশ দিচ্ছেন যে হে ব্রহ্মা, তুমি আমাকে জন্মবেদী থেকে কর্মবেদীতে নিয়ে গিয়ে বসাও, নাহলে আমি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাকে কর্ম করতে হবে। তো তার জন্যই সেই মাসির বাড়ি থেকে আবার উল্টো রথের দিন, পুনর্যাত্রার দিন আবার জগবন্ধুকে আমরা, জগতের নাথকে আমরা রাজা সাজিয়ে আমরা আবার রথে আরোহণ করি। রথে আরোহণ করে আবার আমরা শ্রী মন্দিরে ওনাকে নিয়ে আসি। এই যে আপনারা জেনে রাখুন, এই শ্রী মাসির বাড়ি মন্দিরে এই যে আপনারা যে দর্শন করছেন মহাপ্রভুকে, এই মাসির বাড়ি মন্দিরে দর্শনের যে ফল লাভ, সেটা বিভিন্ন পুরাণে উল্লেখ আছে যে এই শ্রী মন্দিরে দর্শনের সমযুক্ত লাভ আপনারা পাবেন। মানে আপনারা যদি মাসির বাড়িতে যে কোনো এই দিনে আপনারা যদি দর্শন করেন মহাপ্রভুকে, সেটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। সেই জন্মবেদীতে দর্শন আপনাদের ভাগ্যে থাকলে হবে, না ভাগ্যে থাকলে হবে না। আপনারা জগন্নাথ দেবের জন্মবেদীতেও আপনারা দর্শন করবেন। এবং এই যে সোজা রথের দিন আমরা যে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে যাচ্ছি, ওখানে রত্নবেদীতে, জন্মবেদীতে ওখানে আমরা অধিষ্ঠান করাচ্ছি। এবং সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে আমাদের বিভিন্ন উৎসব হয় মাইসে। যেমন দুটো বিপত্তারিণী উৎসব হবে, একটা মঙ্গলবার এবং একটা শনিবার। এবং ঘোড়া পঞ্চমী, এই যে পঞ্চমীর দিন হয় আমাদের ঘোড়া পঞ্চমী উৎসব। এই ঘোড়া পঞ্চমী উৎসব আমাদের মাইসে খুব বিখ্যাত। যেমন কথিত আছে যে 12 মুঠে সর্ষে 13 মুঠে ডাই, চল রে সর্ষে কামাক্কা যাই, সর্ষে করে চরবর, জগন্নাথের মন করে ধরপর। জগন্নাথের মন ধরপর করবার জন্য সেই সর্ষে ঘোড়া দিয়ে আমরা মা লক্ষ্মীকে আমরা পালকি করে আমরা মশাল জ্বালিয়ে শ্রী মন্দিরতে, মা লক্ষ্মী তো জগন্নাথের স্ত্রী, তো মা লক্ষ্মীকে আমরা নিয়ে যাই পালকি করে জগন্নাথের কাছে। জগন্নাথ তখন মাসির বাড়িতে। আমাদেরও যেমন স্ত্রীরা তার স্বামীরা যখন বাইরে চলে গেলে রাগ করে, ঠিক সেরকমই মা লক্ষ্মী রাগ করেছে জগন্নাথের ওপর। কারণ জগন্নাথ তো ওখানে লীলা খেলা করতে গেছে, তাই জন্য জগন্নাথকে তিনি সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করে এলেন। এই মন্ত্রগুলো আমাদের উচ্চারিত করতে হয়। ওটা কবে যান মা লক্ষ্মী, কবে যান ওটা? আচ্ছা, পঞ্চমীর দিন, যেদিন পঞ্চমী হচ্ছে সোজা রথের দিন থেকে মাথা থেকে ধরে যেটা পঞ্চমীর দিন হচ্ছে, যেমন এবছরে বৃহস্পতিবার ঘোড়া পঞ্চমী উৎসব হচ্ছে। ঘোড়া পঞ্চমীর দিন আর টাইম আছে নির্দিষ্ট যে এই সময়টা? রাত্রিবেলা, রাত্রি 8টার সময় আমাদের এই ঘোড়া পঞ্চমী উৎসবটা হয়ে থাকে। মা লক্ষ্মী এখান থেকে যান? মা লক্ষ্মী এখান থেকে যান, এখান থেকে পালকি করে মশাল জ্বালিয়ে আমরা নিয়ে যাই। সেই মা লক্ষ্মীকে নিয়ে গিয়ে ওখানে সর্ষে পোড়া দিয়ে জগন্নাথকে বশীকরণ করা হয়। এই যে বশীকরণ যে করা হয়, তারপরে জগন্নাথ দেবের মন ধরপর করে। জগন্নাথ আর তার স্ত্রীকে ছেড়ে থাকতে পারেন না, তাই জন্য আবার তিনি উল্টো রথের দিন পুনর্যাত্রার জন্য তিনি আবার রাজা সেজে তিনি আবার চলে আসেন তার নিজের গৃহে শ্রী মন্দিরে। এবং এই যে সোজা রথ থেকে উল্টো রথ, তার মধ্যে যে রবিবার পড়বে, সেই রবিবার হচ্ছে বলা হয় দ্বাদশ গোপাল উৎসব। মাইসে দ্বাদশ গোপাল উৎসব খুব ফেমাস। এই দ্বাদশ গোপাল উৎসব আপনারা দর্শন করবেন মাইসের মাসির বাড়িতে।
মাইসের মাসির বাড়ি যেখানে যেখানে জগন্নাথ দেব থাকবেন এই 9টা দিন মাসির ওটাই তো বাড়িতে, গুন্ডিচা মন্দির, ওটাই বলে ওটাই তো? হচ্ছে গুন্ডিচা। পুরীতে বলা হয় গুন্ডিচা বাটি, মাইস বলে কুঞ্জ বাটি। কুঞ্জবাটি, আচ্ছা। গুন্ডিচা বাটি, গুন্ডিচা হচ্ছে রাজা ইন্দ্রদমনু স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা, সেই থেকে অনেক গুন্ডিচা বাটি বলা হয়। আচ্ছা। এবং আমরা বলি হচ্ছে কুঞ্জবাটি। কুঞ্জবাটি এই কারণেই বলি, যখন প্রশ্ন করলেন বলে দিই, কুঞ্জ অনেক তথ্য আছে, মানে প্রথম থেকে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। একদম একদম, তো শুনতেও ভালো লাগছে আমার। তো কুঞ্জবাটি বলা হয় এই কারণেই যে শ্রীকৃষ্ণ যখন, উনি তো কৃষ্ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছে। তো শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গেছিলেন, তো সেই সময় তার সাথে বিভিন্ন সখীরা গেছিলেন, গোপিনীরা গেছিলেন। তো গোপিনীরা যারা যখন গেলেন শ্রীকৃষ্ণকে, তারা নিজের মতন করে পেলেন না, শ্রীকৃষ্ণকে তারা নিজের মতন করে পেতে চান। তো যখন পেলেন না, তাকে রাজা সেজে বসে থাকতে দেখলো তারা। তো তখন গোপিনীরা ব্যর্থ মনোরথ হয়ে আবার ফিরে চলে গেলেন। তো শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে আমার গোপিনীরা মনে ব্যথা পেয়েছে। তো তার জন্য ঐশ্বর্য লীলা ত্যাগ করে মাধুর্য লীলা বিকাশের জন্য তিনি তার এক সখী, তার নাম হচ্ছে পূর্ণমাসী, অয়কা মধ্যনয় রে পূর্ণমসী। তো সেইটা অপভ্রংশ হয়ে মাসির বাড়ি নাম হয়েছে। এটা মায়ের বোন কিন্তু মাসি নয়, আচ্ছা। এটা পূর্ণমাসী, তার একটা সখীর নাম পূর্ণমসী। তো পূর্ণমসী থেকে মাসিটা থেকে গেছে। ইয়েস, পূর্ণমসী থেকে সেটা অপভ্রংশ হয়ে আমরা সবাই মাসির বাড়ি বলি। ঠিক সেরকমই পুরীতে সেটাই মাসির বাড়ি। তো মাসির বাড়িতে তিনি এই পূর্ণমাসী কুঞ্জে শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাদেরই মধ্যে এক সখী, তার নাম পূর্ণমসী, তার কুঞ্জে আমি 9টা দিন অতিবাহিত হব। তোমরা তোমাদের মতন যেমন তোমরা আমাকে চাইবে, আমি তোমাদের সাথে সেইভাবেই মিলিত হব। তাই জন্যই এই রথযাত্রা উৎসব, এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে। তাহলে যে আবার ওটা জন্মস্থান, এটাকে বলা হচ্ছে জন্মবেদী, জন্মস্থান না, জন্মবেদী। ওখানে জগন্নাথ দেবকে, ব্রহ্মাকে জগন্নাথ দেব নির্দেশ দিচ্ছেন যে আমাকে জন্মবেদী থেকে কর্মবেদীতে নিয়ে গিয়ে বসো। এই সারা বছর যেটা আপনারা শ্রীমন্দিরে যে আসেন জগন্নাথ মন্দিরে, এটা হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী। এখান থেকে জগন্নাথ দেব কর্ম করেন। আমরা যা চাই তিনি তো ফল দেন। সবাই আসেন তো ওনার কাছে। আমরা যখন বিপদেই পড়ি, কি ভালো দিনও যাক বা এমনি দিনও যাক, জগন্নাথ দেবকে এক পলক দেখবার জন্য, উনি শুধু দর্শন চান। আবার বলছি, ততগুলো ভক্তদের জানা উচিত, এই যে জগন্নাথ দেবের যে মুখমণ্ডল, এটি হচ্ছে 9টা গ্রহ আছে তার মধ্যে। এই 9টা গ্রহে আপনাদের কাউর না কাউর হাতে গ্রহের দোষ আছে। সেই গ্রহের দোষ কাটাবার জন্য জগন্নাথ দেবের ওই অঙ্গের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার দোষ কাটবে, কাটবেই কাটবে, এটা একদম গ্যারেন্টি দিয়ে বলবো। জগন্নাথ দেবের ডান চোখ হচ্ছে সূর্য, বাঁ চোখ হচ্ছে চন্দ্র, মাথায় হচ্ছে বৃহস্পতি, নাসিকা হচ্ছে মঙ্গল, টোটাল মুখমণ্ডলটা হচ্ছে বুধ। জগন্নাথ দেবের যে 4টে কোণ আছে, মাথার 2টো কোণ, নিচের 2টো কোণ, সেটা হচ্ছে শুক্র। যে 4 ধারে যে রেখা আছে সেটা হচ্ছে রাহুর রেখা বলা হয়। এই রাহুর রেখাতে সোনার পাত পরানো হয়, এই রাহুর রেখা। এবং জগন্নাথ দেবের যে কালো যে পোর্শনটা আছে, যেখানটা জগন্নাথ দেবের কালো কাল, মাথার যে কালো জায়গাটা, সেটা হচ্ছে শনি। আপনাদের অনেকের শনির দশা চলে, দেখবেন সেই শনির দশার জন্য, শনির দশা কাটবে, আপনারা শুধু জগন্নাথ দেবের এই কালো অঙ্গের দিকে, কালো জায়গাটার দিকে আপনারা শুধু তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার হাত থেকে দেখবেন অনেক শনির দশা আপনার কেটে গেছে। এবং পেটে ঘোরানো আছে কেতু। এই যে আমি যেগুলো বললাম, আপনাদের যার যার গ্রহের দোষ আছে সেই অঙ্গটার দিকে আপনি শুধু তাকাবেন, দেখবেন আপনারা ফল পাবেনই পাবেন। এটা কি রোজ করার দরকার নাকি না? যখনই মানে মন্দিরে তো সবসময় সবাই যখন জগন্নাথ, আপনারা শুধু যে কোনো পটচিত্রে, যে কোনো আপনার কাছে যে কোনো আপনার যদি জগন্নাথের ছবি থাকে, সেই জগন্নাথের সেই ছবির যে অঙ্গটার কথা বললাম, এই অঙ্গগুলো মিলিয়ে যার যে গ্রহের দোষ আছে সেই গ্রহের হিসেবে সেই অঙ্গটার দিকে তাকিয়ে থাকে। যে কোনো তার কাছে বাড়িতেও যদি কোনো মূর্তি থাকে, সেই মূর্তিতে সেই অঙ্গের দিকে থাকা, দেখবেন গ্রহের দোষ কাটবে, এটুকু নিশ্চিত। আর এখানে যদি আসতে পারেন মায়েসে, এখানে 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি, এই মূর্তি তো পাল্টানো হয়নি, এই মূর্তি সেবিত স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এবং এই মূর্তি সারা পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, এশিয়া কেন, সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম মূর্তি আমাদের মায়েসে জল জল করছে।
এটি হচ্ছে মাহেশের মাহাত্ম্য, মাহেশের গর্ব, মাহেশের অহংকার। তো এইভাবেই আমরা রথযাত্রা উৎসব আমরা পালিত করব। আগামী আমি অনুরোধ করছি আপনাদেরকে যে আগামী 14ই জুলাই হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব। এই দিন মাহেশে উল্টো রথের আগের দিনের কথা বলছি, এবছরে উল্টো রথের আগের দিন রবিবার পড়ে গেছে, কারণ উল্টো রথ হবে আমাদের উৎকল মতে। আমরা উৎকল মতে, পুরী আর মাহেশ কিন্তু উৎকল মতে। এই উৎকল মতে যেহেতু আমাদের 15ই জুলাই উল্টো রথ, তার আগের দিন 14ই জুলাই। এই 14ই জুলাই হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়বে সেই রবিবারটাই দ্বাদশ গোপাল উৎসব হবে। এই দ্বাদশ গোপাল উৎসবের দিন স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ পার্শ্বদের নিয়ে, তার দ্বাদশ পার্শ্বদ মানে দ্বাদশ শিষ্য, এবং যে পার্শ্বদ যা তার প্রিয় শিষ্য, সেই জায়গাটা শ্রীপাঠ বলে নাম। তাই জন্য আমাদের মাহেশের আগে হচ্ছে শ্রীপাঠ মাহেশ বলা হয়। যেমন উদ্দারণ দত্ত ঠাকুর, আমাদের ধনঞ্জয় পণ্ডিত, আমাদের পুরুষোত্তম ঠাকুর, নগরোত্তম পুরুষোত্তম ঠাকুর, আমাদের কানাই ঠাকুর, আমাদের ঠাকুর কমলাকর পিপলাই। ঠাকুর কমলাকর পিপলাই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় শিষ্য ছিলেন। তিনি দাপুর যুগের মহাবল সখা বলা হয় ওনাকে। উনি 64 মহন্তের অন্যতম মহন্ত ছিলেন। উনি 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই। উনি পঞ্চম গোপাল, চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল ছিলেন উনি। তাই জন্য এই শ্রীপাঠ মাহেশ, উনি কমলাকর ঠাকুর পিপলাইয়েরই যেহেতু আমরা বংশধর হিসেবে আমরা পরিচিত, আমরা ওনার সেবা পূজা আমরা করে আসছি। এই দ্বাদশ গোপাল উৎসবের দিন আপনারা আসুন মাহেশে। আমরা বিকাল 5টা থেকে মাহেশের জগন্নাথ মন্দির থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর প্রতীকী নিয়ে, মূর্তি নিয়ে আমরা নগর পরিক্রমায় বেরোবো। আপনারা যারা যারা আসবেন আপনারা আসুন, ওনার নগর পরিক্রমায় আপনারা সামিল হন, দেখবেন খুব ভালো লাগবে। প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরে এই খোল কীর্তন নিয়ে আপনারা নগর পরিক্রমা, এই খোল কীর্তনের বেজে উঠবে সারা মাহেশ। এবং বিভিন্ন নৃত্য একাডেমি যারা আছেন তারা বিভিন্ন সাজে সজ্জিত হবেন। কেউ জগন্নাথ সাজবেন, কেউ রাধাকৃষ্ণ সাজবেন। খুব সুন্দরভাবে এই র্যালি বেরোবে, এটা উদ্যোগ নেওয়া হয়েছে। সবই তো জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে। তো জগন্নাথ মন্দিরে আমরা পয়েন্ট করছি, ওখানে আপনারা আসবেন। ঠিক বিকাল 5টার সময় আপনারা জগন্নাথ মন্দিরের সামনে আসবেন, ওখান থেকে আমাদের র্যালি শুরু হবে। আমরা সেই র্যালি নিয়ে যাব মাসির বাড়িতে। সেই মাসির বাড়ির আগে যে রথ দাঁড়াবে, যেহেতু জগন্নাথ দেব ওখানে তো আছেন, তো সেই রথে চারপাশে নাম সংকীর্তন হবে। এই নাম সংকীর্তন করে আমরা 7 পাক প্রদক্ষিণ করব। তারপরে আমরা যখন আমরা মাসির বাড়িতে আমরা ওনাকে নিয়ে যাব। তো চৈতন্য মহাপ্রভু ওখানে যাবেন এবং ওখানে আমাদের প্রসাদেরও ব্যবস্থা থাকবে। তো এইভাবেই আমরা এবছরে দ্বাদশ গোপাল উৎসব আমরা মানব। এবং আগামী 15ই জুলাই যেহেতু উৎকল মত, 15ই জুলাই আমাদের হচ্ছে পুনর্যাত্রা উৎসব। এই পুনর্যাত্রা উৎসব কিন্তু আমাদের মাহেশে পুনর্যাত্রা উৎসবের দিন জগন্নাথ মহাপ্রভুকে আবার আমরা 3টের সময় আমরা মহাপ্রভুকে রথে তুলব। ঠিক 4টের সময় আমরা রথে বসি টান দেব। এইটা আপনারা বলে রাখি আপনাদেরকে। এই পুনর্যাত্রা উৎসবের দিন যদি কেউ জগন্নাথ দেবকে রথের ওপর দর্শন করে, সে কিন্তু দক্ষিণা কালী হিসেবে তিনি দর্শন পাবেন। আপনাদের আর কালীঘাটে যেতে হবে। আচ্ছা, মানে উল্টো রথের দিন বলছেন এটা? উল্টো রথের দিন? উল্টো রথের দিন, কারণ এই দক্ষিণ দিকে টান, দক্ষিণ মুখ যে টান হচ্ছে। আচ্ছা, উল্টো রথে আমাদের দক্ষিণ মুখ যে টান হচ্ছে। জগন্নাথ দেবকে যদি আপনারা দর্শন করেন, দেখবেন আপনারা দক্ষিণা কালী হিসেবে দর্শন পাবেন। তাই জন্য কথিত আছে যে উগ্রতারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, জগন্নাথ নীলাদ্রুত সাক্ষাৎ দক্ষিণ কালী। তাই জন্য উগ্রতারা হয়ে যাচ্ছে এখানে স্বয়ং বলভদ্রদেব, মা সুভদ্রা হয়ে যাচ্ছেন ভুবনেশ্বরী, এবং স্বয়ং জগন্নাথ দেব, জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা হয়ে যাচ্ছেন সাক্ষাৎ দক্ষিণ কালী। তাই জন্য এই সময়ে জগন্নাথ দেবকে দর্শন করলে আপনার ফলপ্রাপ্তি হবেই হবে। এবং এই সময় ওনাকে যদি দর্শন করেন, অনেকে অর্ধনারীশ্বর হিসেবেও দর্শন পাবেন। কারণ এই যে ডান দিক, জগন্নাথ দেবের ডান দিক হচ্ছে নারী রূপ, বাঁ দিক হচ্ছে পুরুষের রূপ। ওনাকে নোলক পরানো হয়, মাথায় অলকা পরানো হয়, মাথার ওপর শাড়ি, যেমন মহিলারা যেমন শাড়ির আঁচল দেন, সেরকম আমরা পরিয়ে দিই। সেটা কবে? রথের ওপর, উল্টো রথের দিন রথের ওপর। মানে যেহেতু দক্ষিণ মুখ এই সাজে থাকেন? এই সাজে থাকে। ও,
তো তার জন্যই মাহেশের হচ্ছে রথযাত্রা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথযাত্রা এবং প্রাচীনতম রথযাত্রা। ভক্তগণদের জানাচ্ছি মায়ের জগন্নাথ মন্দির জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সম্পাদক হিসেবে আমি সকল ভক্তগণদের অনুরোধ করছি, আপনারা আসুন মাহেশেতে এসে দেখুন কি সুন্দরভাবে মাহেশ সেজে উঠেছে। মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত। মাহেশে আপনারা এই জগন্নাথ মহাপ্রভুকে শুধু দর্শন করুন, উনি শুধু দর্শন চান, আর কিছু চান না। ওনার এই বড় বড় যে চোখ, উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি দর্শন দিচ্ছেন। উনি ওনাকে শুধু দর্শন করুন, দর্শনেই ফলপ্রাপ্তি, দর্শনেই মুক্তি লাভ। আপনারা শুধু দর্শন করুন, রথযাত্রার দিন আসুন। আগামী 7ই জুলাই রথযাত্রার দিন আসুন মাহেশে। এখানে প্রসাদেরও ব্যবস্থা হবে, আপনারা আসুন, এখানে প্রসাদ পাবেন, পেছনের ভোগঘর আছে, ভোগঘর থেকে আপনারা প্রসাদও পাবেন। আপনারা আসুন, পুজো দিন, খুব ভালোভাবে আপনারা দিন কাটান এবং জগন্নাথ মহাপ্রভুকে প্রাণ ভরে দর্শন করুন, ওনার কৃপা লাভ করুন। সকলকে জানাই সাধুবাদ। আচ্ছা, আর একটা ছোট্ট কথা, যে যারা দূর থেকে আসবে একটু যদি পথ নির্দেশটা দিয়ে দেন যে কিভাবে আসবে মন্দিরে আসতে গেলে। দেখুন, 3টে জিনিস আমি বলে রাখি আপনাদেরকে। আমাদের মাহেশের প্রসিদ্ধ হচ্ছে, যেটা বললাম যে হাতি পায়া লুচি, ঠিক সেরকমই মাহেশের প্রসিদ্ধ হচ্ছে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। এই গুটকে সন্দেশ বালা সন্দেশের জন্য আমি লড়ছি, যে আমি গভর্নমেন্টের কাছে আমি আবেদন জানিয়েছি যে কেন গুটকে সন্দেশ এবং বালা সন্দেশকে যেন জিআই তকমা দেওয়া হয়, কারণ এটা অতি প্রাচীন এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। তাই জন্য আমি ডিএম ম্যাডামকে আমি চিঠি দিয়েছি যাতে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে যে এটাকে যেন স্বীকৃতি দেওয়া হয়, জিআই তকমা দেওয়া হয়। এবং মাহেশের যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেব হচ্ছে অতি প্রাচীন এবং সারা পৃথিবীর মধ্যে আমাদের প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি অন্যতম। আমাদের জগন্নাথ দেবের মূর্তি আমাদের বর্তমান জল করছে বিদ্যমান। আমাদের মাহেশের যে জগন্নাথ দেবের মূর্তিতে যেন ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়, যেমন দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়েছে, কেন মাহেশের রথযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হবে না, এটা নিয়েও আমি ম্যাডামকে জানিয়েছি। তো এবার সবই জগন্নাথ দেবের আশীর্বাদ। এবং আমি পরিবহন মন্ত্রীকেও জানিয়েছি যে কিছুক্ষণ আগে যে আপনারা বললেন যে কীভাবে আসা যায়, যে ব্যান্ডেল এবং হাইওয়ের ওপর বা দিল্লি রোডের ওপর এবং উত্তরপাড়া থেকে এবং এই দিক থেকে হুগলি ব্যান্ডেল থেকে জিটি রোড ধরে যারা যে সকল ভক্তগণেরা মাহেশের ওই মুখে যাত্রা করবেন, যেন মাহেশের ওখানে যেন সাইনেজ বোর্ড থাকে যে মাহেশ ধাম বলে এত কিলোমিটার মাহেশ ধাম, এই সাইনিং বোর্ড হিসেবে যেন এটা ইন্ডিকেট করা হয়। এটার জন্য বলা হচ্ছে আমাদের শ্রীরামপুর স্টেশন থেকে যে কেউ অটো বা টোটো করে 15 মিনিটের রাস্তা হচ্ছে মাহেশের রথ বললেই, মাহেশের জগন্নাথ মন্দির বললেই সবাই আপনাকে দেখিয়ে দেবে। আপনাদের শ্রীরামপুর স্টেশন, এদিকে ব্যারাকপুর থেকে যারা আসছেন তারা লঞ্চঘাট পেরোবেন, ধুবিঘাট বা এদিক থেকে খড়দা কেউ যদি পেরোতে পারবেন, পেরিয়েই টোটো বা অটো ধরে আপনি মাহেশ জগন্নাথ মন্দির বলবেন। এছাড়া রিসরা স্টেশন নেবেও কেউ টোটো বা অটো ধরে আপনারা মাহেশ জগন্নাথ মন্দিরে নিয়ে করতে পারেন। এবং যারা কলকাতা থেকে আসছেন তারা দিল্লি রোড হয়ে নগার মোড় থেকে ডান দিকে নগার মোড় থেকে আপনারা মাহেশের দিকে আসতে পারেন, অথবা যারা জিটি রোড ধরে আসছেন দক্ষিণেশ্বরের পাশ থেকে যে জিটি রোড যে চলে যাচ্ছে সেই জিটি রোড ধরে আপনারা চলে আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন। আগামী 7ই জুলাই 628তম মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে সকল ভক্তগণদের জানাই সাদর জয় জগন্নাথ। অনেক ধন্যবাদ আপনাকেও। জয় জগন্নাথ। এত সুন্দর করে এত বিস্তারিতভাবে বলা, মানে এই মানুষটা এত পরিশ্রমের পরেও, আজকে সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, সামনেই রথযাত্রা উৎসবের জন্য ভীষণ ব্যস্ত, কিন্তু তারপরেও এত পরিশ্রমের পরেও এতক্ষণ ধরে অনর্গল বলে যাওয়ার, মানে সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম দিকগুলোকে বলা, মানে এটাও সত্যি, মানে ওনার ওপর মানে তার আশীর্বাদ না থাকলে বোধহয় হয় না। আমি যবে থেকে আসছি তবে থেকেই দেখছি এই মানুষটা মানে প্রত্যেককে এরকমভাবেই সময় দেন এবং প্রত্যেকের কাছেই এত সুন্দর করে উনি বর্ণনা দেন, কোনো ক্লান্তি থাকে না। যখনই বলেন তখনই আমি অবাক হই, আমার নিজের অবাক লাগে যে মানুষটাকে দেখলে, যে সত্যি প্রভুর পাশে পাশে থাকতে থাকতে একটা মানে আলাদা বোধহয় অবিস্মরণীয় শক্তি ওনার মধ্যেও আছে। যাই হোক, খুব ভালো লাগলো ওনার সাথে এতক্ষণ কথা বলতে বলতে। আমিও মোহিত হয়ে গেছিলাম, গল্পগুলো শুনছিলাম, আর আমিও তোমাদের সাথে এগুলো শেয়ার করব, অনেক কিছু তোমরাও জানতে পারবে। আর আমন্ত্রণ তো রইল শ্রীরামপুরের মেয়ে হিসেবে আমার তরফ থেকে, রথযাত্রার দিন সবাই এসো।
প্রভুর আশীর্বাদ সবাই গ্রহণ করো, সবার উপর বর্ষিত হোক, আমরা সবাই যাতে ভালো থাকি এই কামনা নিয়ে আজকে এটুকুই থাক। দেখা হচ্ছে রথযাত্রার দিন।